হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আমি এই কথা আসলে গুছায় বলতে পারি না, এজন্য একটু স্ক্রিপ্ট লিখে আনছি। একটু বড়, কারণ আমার এটাই ফার্স্ট আর এটাই মনে হয় লাস্ট মানে স্পিচ সবার জন্য মোটামুটি। একটু হিসেবে ছিলাম। তো আসসালামু আলাইকুম। তো আমি একটু পিছনে ফিরে যাবো। আমাদের শুরুর কথা, বিশেষত আমার কথা বা আমার ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর সাথে আমার সম্পৃক্ততা কিভাবে ছিল, যতটুকু পারি বলব এবং আমাদের স্মৃতি মন্থন করব। তো তখন যখন ২০১৯ সালে মানে আমাদের এইচএসসি ১৯ এ তো যখন অ্যাডমিশন পিরিয়ডটা যাচ্ছে, তখন হলো পাবলিক বলতে জাহাঙ্গীরনগর অ্যানথ্রোপোলজি, তারপর হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো তাও ওখানে সাবজেক্ট পাইনি তখনও। তার আর্মি আইবি আর ব্র্যাকে পরীক্ষা দিয়েছি, চান্স পেয়েছি। তো তখন হলো ১ম আলোতে একটা করপত্র বের হতো, যেখানে হলো যে শিক্ষা, জব এগুলা নিয়ে। তো তখন একটা পুরা এক পাতার ফিচার ছিল ঢাকা স্কুল অফ ইকোনমিক্স নিয়ে। তো ওটা আমার মাই দেখেছিল এবং মা দেখার পর বলেছিল, "এখানে একটু ট্রাই করে দেখো, দেখে আসো কেমন।" তো পরে আমি নেটে সার্চ করা শুরু করলাম। ১ম এ কথা হয়েছিল আমাদের এনভায়রনমেন্টের ১ম ব্যাচে সিয়াম ভাই। তো উনি আমাদের পজিটিভ কথা বললেন যে, "এখানে আসো, নতুন শুরু হচ্ছে, আস্তে, আস্তে হবে।" তো পরে আমি যখন আম আসলাম এখানে, আসার পরে আমার একটু খারাপ লেগেছিল আসলে। এটা কি ক্যাম্পাস? মানে একটা গলির মধ্যে, ব্যাপারটা একটু খারাপ লেগেছিল আসলে। তারপর হলো খোঁজ নিলাম উপরে, ১ম এ ভাইয়ের কাছে গেলাম। তারপর হলো যেহেতু সিনিয়র ওয়াইজ একটা ব্যাপার আছে, এনভায়রনমেন্ট সবার সিনিয়র মানে প্রোগ্রাম, তো উনার তখন যে স্যার ছিলেন তার কাছে গেলাম। এখানে একটু আমি বিব্রত করতে চাই। আসলে আসলে আগের সিস্টেমটা কিরকম ছিল, কি অবস্থা ছিল সেটা বোঝানোর জন্য। এখন কিন্তু সিস্টেম ভালো হচ্ছে। সেন্ট্রালি একটা পরীক্ষা হচ্ছে, সবকিছু সুন্দর করে হচ্ছে। আগে যে সমস্যাটা ছিল, তো আপনার এনভায়রনমেন্ট এ যখন আসছি, যখন তো যে স্যার ছিলেন তিনি হলো ওনাদের মাস্টার্সে কি অ্যাচিভমেন্ট আছে সেটা নিয়ে কথা বলছিলেন। তো আমার পার্সোনালি আছে যে যারা ব্যাচেলর তারা হলো আসলে মেইনলি প্রতিনিধিত্ব করে। তো আমার হলো ওই ইয়াটা নিয়ে একটু মানে ঠিক আছে, শুনেছি। তো পরে যখন আমি অন্যান্য ডিপার্টমেন্ট, আমার কথা ছিল ৩ ডিপার্টমেন্টই আমি দেখব। তো ডেভেলপমেন্ট ইকোনমিক্স যখন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট যাব, তখন বলল যে দরকার কি? আমাদের এখানেই তো আমাদের সবচেয়ে পুরানো এটাতে আছে। তো পরে আমি একটু জোরাজুরি করার পর বলল যে, "আচ্ছা ঠিক আছে, ওই রুমে যাও।" তো তখন হলো আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর ছিলেন রেজাই করিম খন্দকার স্যার, ডক্টর রেজাই করিম খন্দকার স্যার, উনি ছিলেন না। তো আমাকে পরিচয় করে দেওয়া হলো শুভ স্যারের সাথে। স্যারকে দেখে তো আমি তো অবাক। মানে খুবই ইন্টারেস্টিং একটা পারসন। এরকম একদম স্যারের এত কোঁকড়া একটা চুল, একদম হিপি স্টাইলের। এরকম স্যার বলতে পারে মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। সো পরে হলো আমি স্যারের সাথে কথা বললাম। এরপর স্যারের সাথে কথা হলো ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে। স্যারের কথা বলার পর আমার স্যারের সাথে মানে ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো ছিল। স্যার যেভাবে বুঝিয়েছেন আমাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে যে, যে মোটিভ বা উদ্দেশ্য ছিল ডেভেলপমেন্ট ইকোনমিক্সের, সেটা আছে, এখনো আছে, যেটা মেইনটেইন করি আমরা। যে মানে আমরা আসলে স্টুডেন্ট ব্র্যাগিং এর ব্যাপারটা, এটা একটু নেগেটিভ ভাবে মানে এই জিনিসটা আমাদের এখান থেকে ওরকম করে কখনো হয় নাই বা আমরা করি না। তা আমাদের মানে আমাদের স্যারের ছিল যে আমরা আমাদের দিক থেকে ঠিক থাকবো, যে অন্য কি করুক এটা দেখার বিষয় না। আমরা ফর্মাল থাকবো, আমরা আমাদের নিজেদের গড়ে তুলবো। ১-২ জন আসুক, সমস্যা নেই, আমরা সেভাবেই গড়ে তুলবো। তো এই যে অন্য প্রোগ্রাম কি করলো সেটার ব্যাপারে আমরা ডোন্ট কেয়ার একটা ব্যাপার। এই অরাটা আমার ভাল লাগছিল খুব, হ্যাঁ? সো তখন আমি এই ডেভেলপমেন্ট ইকোনমিক্সে খুব কনফিডেন্ট ফিল করছিলাম। আর আমাদের রেজাই করিম খন্দকার স্যার তো মানে খুবই ক্যারিজমেটিক একজন পার্সোনালিটি। যেভাবে উনি মানে সাস্টের ডিন ছিলেন, ছিলেন, ইকোনমিক্সের হেড ছিলেন। আমাদের শুভ স্যার বলেন, আমাদের তাসলিমা ম্যাডামও ওনার আন্ডারে পড়েছেন। তো সব মিলে আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে কনফিডেন্ট পেয়েছিলাম। সরি এন্টারপ্রেনার, আমি আসলে ওইদিকে যাই নাই। তো ডেভেলপমেন্টেই আমার ছিল। আবার ডেভেলপমেন্টের অ্যাটাচ থাকার কারণটা হলো আমি যখন মানে ক্যাট কোর্স থেকে বের হলাম, আমার এক ভাই ছিল ওয়ার্ল্ড ব্যাংকে তখন চাকরি করতেন। সাব্বির হাসান নামে, উনি ভাইরে আপুরে নামে পোস্ট করতেন। অনেকে হয়তো ক্যারিয়ার গাইডলাইন দিত। তো ওই ভাইকে আমার যখন ক্যারিয়ারে সাজেশন নিতে গিয়েছিলাম, তো স্যার বলেছিল যে, "তুমি কি পড়তে চাও?" বিবিএ টিবিএ পড়বো নাকি? বলে কি বিবিএ কেন? ডেভেলপমেন্ট ইকোনমিক্স আছে এখন, খুব একটা মানে খুবই একটা ফান্ডামেন্টাল একটা সাবজেক্ট, ভালো পড়ে করতে পারবা। তো ওই থেকে আমার ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আর ইকোনমিক্স এর ব্যাপারটা কেন কি? আমি আসলে আমার চেঞ্জটা তো করোনার মধ্যে। করোনার আগে হলো আমি সেকুলার টাইপ ছিলাম বা ফিল্মের সাথে ছিলাম। তো আমার তখন মানে একদম প্যাশনের জায়গা ছিল অমিতাভ রেজা চৌধুরী। তো অমিতাভ রেজা চৌধুরীর হিস্ট্রিটা হলো যে উনি ভারতের পুনেতে ইকোনমিক্স পড়তে গিয়েছিলেন। তো ইকোনমিক্স পড়তে গিয়ে উনি ইকোনমিক্সে ইন্টারেস্ট পান নাই, ড্রপ আউট দিয়ে ফিল্মে পড়া শুরু করছেন। এখন বাংলাদেশের সাম অফ দ্য টপ মোস্ট অ্যাডভার্টাইজমেন্ট বলেন বা আয়নাবাজি, তখন তো যখন ১৯-এ আয়নাবাজি খুব হিট ছিল। তো তখন হলো মানে ওনার ওই
মানে ইসলামী ভাষা বলে সুন্নাহ বা ওনার পদচারণাটা ফলো করার জন্য আমার ইকোনমিক্সের প্রতি একটা ইয়া ছিল। তো পরে হলো আমি কনফিডেন্স আই ডেভেলপমেন্ট ইকোনমিক্সেই দেবো, যদিও এনভায়রনমেন্টেও আমি ফর্ম তুলেছিলাম। এরপর একটু হাসির কথা বলি, পরীক্ষার দিনের কথা। এটা আসলে অনেকেই অনেকবার বলেছি। তো পরীক্ষার দিন সেদিন হলো তোমাদের সবার সুবিধা হলো যে একদিনে একটা পরীক্ষা মানে সেন্ট্রাল পরীক্ষা হবে। আমাদের তিন আলাদা আলাদা পরীক্ষা হয়েছিল। তো প্রথমে এনভায়রনমেন্টে, তো এনভায়রনমেন্টের পরীক্ষা হওয়ার পরে যে স্যার ছিলেন তিনি আমাকে খুব আগলে আলাদাভাবে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, খুব আগলে, মানে আমাকে কিভাবে আগলে রাখা যায়, ওনার সাথে সাথে রাখা যায়, নিয়ে নিয়ে ওই বিল্ডিং থেকে এখানে লিফটে করে নিয়ে আসলেন। তো ওনার, সরি আমি এক্সট্রিমলি সরি, কিন্তু এই জিনিসগুলো আসলে উচিত না, এই জন্য মানে ওনার ইয়া ছিল যে কোনোভাবে ভালোভাবে ঢুকে গেলে আমি তো আসলে ডেভেলপমেন্টের পরীক্ষাটা মিস করছি আসলে, তাই না? তো পরে হলো যখন লিফটে নামলাম তখন রেজাই করিম স্যারের সাথে দেখা হলো। রেজাই করিম স্যার তো একদম চোখ টোক গরম করে, কি ব্যাপার ইসমা, তুমি এখানে পরীক্ষা দিও না তুমি? তো পরে তো ওখানে একটু কথা কাটাকাটি হলো, আমাকে নিয়ে টানাটানি এটা দিলি যে স্যার ও ভাইভাতে যাবে, ওকে না আগে পরীক্ষা দিবে। তো এই নিয়ে পরে যেহেতু রেজাই স্যার মানে সিনিয়র, তো উনি পাপার হ্যান্ড পাইলেন, আমাকে পরীক্ষা নিয়ে গেলেন। পরে আমাদের ভাইবা নিয়েছিল, 3 জনের ভাইবা। খলিকুজ্জামান স্যার যে ছিলেন তখন, সাদমান, আমি আরেকজনকে জানি খেয়াল নেই। তো 3 জনের ভাইবা নিল। স্যার আমাকে বুঝিয়েছিলেন যে এটা আইবি এর মতোই, পরে ঢাকা ইউনিভার্সিটি ইয়া পাবা। তো পরে আমি ক্যাট কলেজ থেকে এখানে আসছি এটা শুনে অ্যাপ্রিসিয়েট করলেন। তো এই তো যাত্রা শুরু হলো। তবে একটা কষ্টের অভিজ্ঞতা আবার একটা, যে যেদিন ভর্তি হতে আসলাম, মাকে নিয়ে যখন আসলাম, এই যে গলিটা আপনার মগবাজারের সাথে যে গলি, এটা দিয়ে ঢোকার পরে আমার মা মানে এই পরিবেশটা থেকে খুবই মন খারাপ করেছিলেন। মানে যে ক্যাট কলেজে পড়েছি, এত বড় একটা অপরিচিত জায়গা থেকে এখানে পড়বো, এটা আসলে আশা যে কারো বাবা মারই থাকে না। তবে আমার আস্থা ছিল ঢাকা স্কুল অফ ইউনিভার্সিটি, কারণ হিস্ট্রি বলে যে কোনো আইবিএ বলেন বা যে কোনো বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরুটা একটু ইয়া হয়, কিন্তু যখন আস্তে আস্তে আগাতে থাকে তখন মানে ভালো স্টুডেন্ট বা ভালো ওখান থেকে অ্যালামনি তৈরি হয়, তখন আসলে জিনিসটা একটা জায়গায় গিয়ে এস্টাবলিশ হয়, সুন্দর হয়। সো এটা আমার আস্থাটা ছিল, এখনো আছে। আমি আশা করি ইয়া করব। তো আমাদের পড়াশোনা শুরু করলাম, আমাদের ক্লাস প্রথম ছিল 2020-এর 11 জানুয়ারি থেকে। আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্সের শুরু। আমাদের ব্যাচে ছিল 18 জন, সবচেয়ে বেশি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে বেশি। পরে 4 জন হলো, করোনার মধ্যে একজন আমেরিকা, একজন ভারতের একটা ইউনিভার্সিটি, আরো 2 জন ড্রপ আউট হয়ে যায়, মানে এখানে পড়ে না, অন্য জায়গায়, তাদের খোঁজ খবর নাই। তো পরে হলো আমাদের বিশেষত রেজাই স্যারের মতো গুণী মানুষের মাধ্যমে আমাদের মাইক্রো ইকোনমিক্সের যে বেসিক, সেটা শুরু হয়েছিল। এরপর ইকোনমিক্স পরীক্ষা বা ক্লাস ভালো মতো বোঝার আগেই শুরু হলো করোনা প্যান্ডেমিক, একদম বাসায় আটকে গেলাম আমাদের। পরে অনেক দেরি করে ক্লাস শুরু হলো, পরীক্ষাও হলো অনলাইনে। তো এই ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন ইত্যাদি হতে হতে আজ মোটামুটি শেষ ক্লাস, শেষ সপ্তাহ, ফাইনাল সেমিস্টার। যে ব্যাচেলর শেষ হওয়ার কথা ছিল 2023-এ, সেটা এখন শেষ হচ্ছে 2025-এ, মাঝে মানে মিডল ক্রস হয়ে গেছে, মোটামুটি 2 বছরের গ্যাপ। এতদিন আমাদের মাস্টার শেষ করে চাকরি করার কথা, আল্লাহ তাকদিরে এরকম রেখেছেন, এখন কি আর করা। তো আমাদের 19 ব্যাচ সম্পর্কে যদি বলি, আমার মনে হয়েছে অ্যাক্টিভিটিতে আমরাই সবচেয়ে এগিয়ে ছিলাম। এখন বাকি এটা আমরা আমাদের তো ইয়া করতে পারি না, বা কোনো আয়োজন বলেন বা ডিগ্রির আন্দোলন যেটা হয়েছে, বা যদি সব দিক দিয়ে বলি 19-20কে আমি এগিয়ে থাকতে দেখেছি। এখন অভিজ্ঞতা যদি বলি, বীরপুর থেকে আসতাম, তখন হলো মেট্রো রেল হচ্ছে, 3-4 ঘন্টা জ্যাম ঠেলে এখানে আসা লাগতো, মানে খুবই ডিজাস্টার একটা অবস্থা ছিল। এখন মেট্রো রেলে মাত্র 30 মিনিটে আসতেছি। আবার ধরেন আগে ম্যানুয়ালি ফর্ম পূরণ করা লাগতো পরীক্ষার, এখন ডিজিটালি হচ্ছে, ডেভেলপমেন্ট হয়েছে আমাদের ভার্সিটি ইয়ার। আমি আবার হলাম একদম প্রথম দিক দিয়ে সিআর, এবং আমি এমন একটা মানুষ, 5-6 বার আমি চেষ্টা করছি এই কাজ থেকে সরে আসা, বহুত চেষ্টা করছি, কিন্তু ঝামেলার মাথায় যে নিছিলাম প্রথম দিন, আর ছাড়তে পারি না, কেউ ছড়াতেও দেয় নাই। তো এই কাজ করতে গিয়ে অনেক সময় ভুল হয়েছে বা ঠিক করতে পারি নাই, বা আমার অন্যান্য কাজের সম্পৃক্ততার জন্য এজন্য আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি আমাদের শিক্ষক, আমাদের ক্লাসমেটদের কাছে। তো এখন আরেকটা প্রশ্ন নিয়ে বলি যে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স মানুষই চিনে না, এটা কোনো স্ক্যাম? এরকমও আছে যে পরীক্ষা দিতে আসছে, আসার পর বলছে এর চেয়ে তো 7 কলেজ ভালো, এখানে কেন পড়বো? মানে এরকম অ্যাবসার্ড কিছু ইয়া আছে, রিসেন্টলিও হয়েছে। এখানে পড়ে কি নিজেকে ঢাবির পরিচয় দিব? এগুলো ভ্যালিড করছেন, ঠিক আছে, পরিচয় একটা ব্যাপার। তো ইভেন আমার কথা যদি বলি, আমি গত বছর বিয়ে করেছি, তো আলহামদুলিল্লাহ। তো আমার শ্বশুর পর্যন্ত এখন পর্যন্ত আমার পরিচয় ঢাকা স্কুল না বলে, ঢাবির স্টুডেন্ট এরকম করে বলে। তো সত্য কথা বলতে প্রতিষ্ঠান শুরুর দিকে অনেক হ্যাসেল ফেস করতে হয় সবার। সেক্ষেত্রে আমাদের প্রশাসনিক বড় কিছু ঝামেলা ছিল, এটা আমরা সবাই জানি। তো আমাদের মার্কেটিং অবস্থা খুব খারাপ ছিল। ইভেন তোমরা যে লোগোটা ইউজ করছো এখানে,
এটার লোগোটা খুবই খারাপ একটা অবস্থা ছিল, একদম ফাটা ফাটা, মানে ইউজ করার মতো না। পরে আমি পুরো পুরো লোগোটা বানাই, তারপর তোমরা এখন ইউজ করতেছো। তারপর এখন তোমাদের মানে আমাদের কোনো ভিডিও বা ইয়া ছিল না, আমি প্রথম মানে ডিএসসি পুরো একটা ভিডিও বানাইছিলাম, এখনো আছে মনে হয়। সো সো তো আবার আবার শুনলাম যে আমাদের ইআইএন এর নাম্বার এটা নাকি ফেক ছিল এতদিন পর্যন্ত ফেক ছিল, এখন কার্যক্রম হচ্ছে, মানে বুঝতে কি অবস্থা ছিল আমাদের হেফাজতের অবস্থা। তো আজ কিন্তু আশা হলো কথা হচ্ছে আমাদের আস্তে আস্তে ভালো সবকিছু ঠিকঠাক হচ্ছে, এটা খুবই আশাব্যঞ্জক আমাদের জন্য। তো সিস্টেমের জায়গা ঠিক হতে থাকবে, কিন্তু আমি বিশ্বাস করি এই ভার্সিটি বা ইনস্টিটিউশনের পরিচিতি হয় সেখানকার স্টুডেন্টরা, টু বি স্পেসিফিক সেখানকার ব্যাচেলর স্টুডেন্টরা। তো ইনস্টিটিউশন আমাদের পরিচয় কি দিবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে হু অ্যাম আই, আমি কি, আমার কোয়ালিটি কি, আমার যোগ্যতা কি। ঠিক আছে, আমি ব্যক্তি ইসমামকে আমার ঢাকা স্কুলের চেয়ে আমার অন্য পরিচয় মানুষ চিনে, আমার নিজস্ব পরিচয় ঢাকা স্কুল অফ ইকোনমিক্সকে পরিচিতি দান করে। সুতরাং ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের সিস্টেম ঠিকঠাক হলে এরপর এর সাথে সাথে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষ করতে পারি। ওভারঅল আমাদের সার্বিক উন্নয়ন হবে, আমাদের এআই এর সাহায্যে আমাদের রিসার্চ ক্যাপাবিলিটি ত্বরান্বিত করতে হবে, ডাটা অ্যানালাইসিস ইত্যাদিতে দক্ষতা অর্জন করতে হবে, আমাদের যা যেখানে ইন্টারেস্ট ফিল্ড আছে সেখান থেকে কাজ করতে হবে। সোজা কথা, আমাদের যদি বলে আমাদের সাংবাদিক কতজন আছে, আমাদের ক্লাসমেট সামনে আছে, মানে তারা আমাদের বেতারে কাজ করছে, আমাদের হলো একদম রিসার্চেই কাজ করছে, এরকম মানুষজন আছে। সো কেউ কিন্তু মানে ইচ্ছা শক্তি থাকলে কেউ কিন্তু পিছায় থাকে না। ঠিক আছে, পরিচয় নিজেই তৈরি করতে নিতে হবে। পরিচয় আমাকে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স দিবে না, আমার পরিচয় ঢাকা স্কুল অফ ইকোনমিক্স বড় হবে। ঠিক আছে, সো সোজা কথা, আমাদের প্রত্যেকে আলাদা আলাদা দক্ষতা অর্জন অ্যাচিভমেন্ট সার্বিকভাবে আমাদের ব্যক্তিগত প্লাস ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের ভাবমূর্তিকে সম্মত করবে। তো 5 বছর তো কাটালাম, সেটা দিয়ে কিছু অভিজ্ঞতা বা সাজেশন দিই জুনিয়রদের প্রতি। আমি যখন ঢাকা ডিএসসিতে ঢুকি তখন আমি সেকুলার মাইন্ডেড, তো আমি নিয়ত ছিল যে আর যাই হোক ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের মধ্যে ভার্সিটির মধ্যে কোনো প্রেম করব না, প্রেম যদি করি বাইরে করব, ভিতরে করব না। ঠিক আছে, তো আল্লাহ জানে এই নিয়তটা আমার মানে ভালো, মানে আল্লাহ পছন্দ করছেন হয়তো। ইভেন আমাদের ভিতরের যে ইন্টারনাল স্টুডেন্টদের যে সমস্যা, বা বাংলায় যদি বলি কাইজ্জা, যত যা দেখছি আমি বেশিরভাগই হলো ফিমেল রিলেটেড, সরি কিন্তু ফিমেল রিলেটেড। ঠিক আছে, সো একটা ঝামেলার মধ্যে ইনভলভ হয়েছিলাম, তো তখন দেখি যে এই জিনিসটা এত ক্রিটিক্যাল, মানে সো আমি এরপর থেকে আসলে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস থেকে একটু দূরেই থাকছি। তো দয়া করে প্রেম করো না, পড়াশোনা করো, ভালো পজিশন গেলে এমনিতে ভালো পাবা, ঠিক আছে, এখানে প্রেম করো। আর তোমরা আসার পরে, জুনিয়ররা আসার পরে আসলে আমরা ঢাকা স্কুল অফ ইকোনমিক্স প্রাণ পাইছে, বিভিন্ন অ্যাক্টিভিটি ক্লাব অনুষ্ঠান ধরো, এগুলা বজায় রাখা উচিত, সোশ্যালাইজেশন বজায় রাখা উচিত, সিনিয়র জুনিয়র রেসপেক্টিভ রিলেশন রাখা উচিত। ঠিক আছে, কখন কাকে লাগে এটা স্যার ম্যাডাম থেকে সবাইকে, কখন কাকে লাগে তুমি জানো না, সো এটা মেনটেন করা উচিত। দৃষ্টিতে সবচেয়ে সুবিধার ব্যাপার হলো পড়াশোনার চাপ রেখে পাশাপাশি অন্যান্য কাজগুলো করা যায়, এটা হ্যাঁ, সো এটাকে ইউটিলাইজ করা উচিত আমাদের, অন্যান্য স্কিল বা ইয়ে। ব্যাচ গ্রুপিং থেকে যতটুকু সম্ভব দূরে থাকা উচিত। আমি অ্যাজ এ সিআর এটা মানে অন্যান্য ব্যাচেও অনেকে আছে, এটা খুবই একটা হ্যাসেল, এটা করবা না, না করাই ভালো। কারণ 4 বছর এটা তোমরা ধরো এখান থেকেই 4 বছরই তোমার প্রফেশনাল লাইফ শুরু হচ্ছে, এখান থেকে তোমার নেটওয়ার্কিং শুরু হচ্ছে। ঠিক আছে, সো এটা তুমি মেনটেন করা উচিত। আর যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করো বা নামাজ টামাজ পড়ার চেষ্টা করো, তারা অবশ্যই এটাতে হীনমন্যতা কোনো ফিল করবে না। আমি কখনো যতবার আমার নামাজের সময় হয়েছে আমি ক্লাস বাদ দিয়ে নামাজে চলে গেছি। সো এটা নিয়ে আগের একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট ছিল, অনেক কিছু ছিল। এখন কেউ যদি কিছু করে এটা আমাদের অবশ্যই অ্যালামানিকে জানাবা, কেউ যদি হেল্প না করে আমি আছি, দেখে নিব। ঠিক আছে, কেউ যদি এইটা নিয়ে কোনো কখনো জানা করে। অর্থনীতি পড়তেছো ঠিক আছে, কিন্তু কারো হাতের পুতুল হয় না। পাশ্চাত্য দর্শনের উপরেই কিন্তু আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে এরকম মনে হয়, কিন্তু এটাই ওয়ার্ল্ড অর্ডার যেন এরকম মনে হয়। কিন্তু এর অল্টারনেটিভটাও কিন্তু মাথায় রেখো, পড়াশোনা করো। আমাদের ধর্ম বা ধর্মতে অর্থনৈতিক যে নীতি নিয়ম আছে সেগুলো আমাদের জানা উচিত, সেই অনুযায়ী কাজ করা উচিত। তো আমাদের শুভ স্যার বলেছিলেন ইকোনমিক্স ইজ এভরিওয়্যার। হ্যাঁ, সো করোনা প্যান্ডেমিক বলো, রাশিয়া ইউক্রেন ওয়ার বলো, ইভেন 24শে গণ অভ্যুত্থান, প্রত্যেক ক্ষেত্রেই অর্থনীতির একটা প্রভাব আছে। সো রিসেন্ট ইভেন্টগুলো ডট কানেক্ট করার চেষ্টা করবা। আর লাস্টলি সিআর নামক কলুর বলদদের একটু কষ্ট কম দিও। ঠিক আছে, তো জুনিয়রদের সাথে আমার সম্পর্কিত অনেক কম ছিল, আমার অন্যান্য কাজ ছিল, ডিএসসি বাদে জগৎ আমার অনেক অন্যান্য জগৎ আছে, তো সেটা বেশি বড়, সেটা ব্যক্তি আরো বেশি। এছাড়াও বিবাহিত জীবন, কাজের জীবন, পারিবারিক জীবন সব মিলে খুবই হজবল অবস্থা। আসলে আমার স্যার ম্যাডামরা জানে, আমার ক্লাসমেটরা জানে আমি আসলে কতটা
দোয়া করবেন আমার জন্য, জানি না ক্যারিয়ার কোন দিকে করবো। সবশেষে যদি বলি আমাদের সম্মানিত শিক্ষকদের কথা, আমাদের ডিএসসি সুবিধা হলো আমরা শুনেছি ঢাবিতে 100-200 জন স্টুডেন্টের ক্লাস হয়, সেখানে 1 ঘন্টা শেষ হয়ে যায় ক্লাস। অনেকে অনেক কিছু বুঝতে পারে না বা ক্যাচ করতে পারে না, কিন্তু কোনোভাবে কাভার আপ করতে হয়। কিন্তু আমাদের এখানে স্যার ম্যাডামরা আসলে যেভাবে আমাদের মানে যে আদর যত্নে টেক কেয়ার করে প্রত্যেক পার্সন টু পার্সন, মানে যেই কেয়ারটা পেয়েছি, যেভাবে পড়িয়েছেন আমাদের, বিশেষত আমাদের নারায়ণ স্যার যেভাবে আমাদের ম্যাথ পড়িয়েছেন, এটা উনি আসলে লাইফ সেভার আসলে আমাদের জন্য। তো আমাদের উনি না থাকলে আমাদের কি হতো আল্লাহই ভালো জানে। তো আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে, অনেক সময় আমরা শিক্ষকদের পেরেশানিতে ফেলেছি, এই জন্য আমাদের অনুগ্রহ করে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে আমাদের জন্য দোয়া করবেন। সবশেষে বলবো সবার জন্য সৎ থেকো, সোজা পথে থেকো, ইতিবাচক থেকো, হতাশ হবা না। ইকোনমিক্স খুবই ইন্টারেস্টিং, মেক ইউর লাইফ ইন্টারেস্টিং উইথ ইকোনমিক্স। যারা এই অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিল তাদের সবার জন্য শুভকামনা, দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সিনিয়র হিসেবে তোমাদের যা দিতে পারি না, তোমরা তার চেয়ে অনেক বেশি আমাদের দিয়েছো, এই জন্য শুভকামনা, দোয়া রইল। সালামু আলাইকুম।